Itannagar Ferryghat. We are going to Khoshbagh. We have reached the spot and now we are entering. So let us hear the history of the place from our guide uncle. এখান থেকে বলতে হবে আমার নাম সুখচন্দ্র। তো স্যার আগে বাগানটা বলে নিই, পরে সমাধিগুলো বলবো। তো স্যার দেখুন যে জায়গাটা এসছেন স্যার, এই জায়গাটার নাম হলেন খোশবাগ। স্যার এই জায়গাটাই তৈরি করেছিলেন নবাব আলীবর্দী খাঁ 1740 খ্রিস্টাব্দে। স্যার তখনকার দিনে এনারা এখানে গোলাপের চাষ করতেন, এছাড়াও বিভিন্ন রকম ফুলের চাষ হতেন, সুগন্ধে ভোর থাকতেন। স্যার এনারা জায়গাটারও ভালো নাম রেখেছিলেন খুশবুবাগ। স্যার খুশবুবাগ থেকে এসছেন খোশবাগ। স্যার এনাদের প্যালেসটার নাম ছিলেন হিরেঝিল। সেটা নেই, সেটা ভেঙে নদীর গর্ভে চলে যায়, হাজারদুয়ারির উল্টো দিকটাই ছিলেন। সিরিনারা হিরেঝিল থেকে আসতেন, এই বাগানে কিছুক্ষণ আনন্দ ফুর্তি করতেন, ফুলের খুশবু নিতেন, সঙ্গে একটা মসজিদ বানিয়েছিলেন, মসজিদে নামাজ পড়তেন। তিনারা স্যার পরেই ফিরে চলে যেতেন হিরেঝিল। স্যার আস্তে আস্তে আলীবর্দী খাঁ সিরাজকে বলে গেলেন, ভাই আমি মারা গেলে আমার সমাধিটা নিয়ে যেয়ে আমার খুশির বাগানই করে দিস। স্যার আলীবর্দী খাঁ মারা গেলেন 1756-তে, 85 বছর বয়সে। স্যার আলীবর্দীর সমাধিটা সিরাজ করলেন। সে সিরাজ মারা গেলেন, তার পরিবারের মারা গেলে নিয়ে এসে সমাধি করলেন মির্জাফর এবং তার ছেলে মিরন। স্যার এই জায়গায় টোটালটা 34টা সমাধি আছে। 34 জনের মধ্যে 32 জনকে খুন করা হয়েছিল। সেই 32 জনকে খুন করেছিলেন মির্জাফর এবং তার ছেলে মিরন। স্যার এখানে বাকি দুজনকে মারতে হয়নি। স্যার আলীবর্দী খাঁ বয়স্ককালে মারা গেছিলেন। এছাড়াও সিরাজের বউ লুৎফুন্নেছা বেগম, যিনি পরে খোশবাগে পাগল অবস্থায় মারা যায়। বাকি স্যার পরিবারের সবকে খুন করা হয়েছে। 32 জনকে খুন করা হয়েছে। মির্জাফর আর মিরন, মির্জাফর তার ছেলে মিরন। তো স্যার এখান থেকে ইনাদের পরিবারের সমাধিগুলো, স্যার প্রথম সমাধিটা দেখছেন স্যার, ইনি ছিলেন সেই নবাব আলীবর্দী খাঁ স্ত্রী, যিনার নাম ছিলেন শরফুন্নেছা বেগম। ও এটা ওনার ওয়াইফ। আচ্ছা সিরাজদৌল্লার দিদিমা, নবাব আলীবর্দী খাঁর ওয়াইফ। আচ্ছা। তো স্যার এই মহিলাটা বেগম মহলে বড় ছিলেন, মহিলাটা যুদ্ধ পরিচালনাটা করতেন। তার জন্য সে মির্জাপুর গেটের সম্মুখটা করে দিয়েছিলেন, মিডিল দিয়ে পার্টিশনটা তৈরি করেছিল, সেটা সম্মান জানানোর জন্য। মানে পরিবারের মহিলা, মানে সবচেয়ে মহিলা বয়োজ্যেষ্ঠ মহিলা। স্যার এদিক থেকে 2 নম্বর সমাধিটা নবাব আলীবর্দী খাঁর বড় মেয়ের সমাধি, যিনার নাম ছিলেন ঘসেটি বেগম। আচ্ছা। সিরাজদৌল্লার বড় মাসি, যার ষড়যন্ত্রে সিরাজ পরিবারটা নষ্ট হয়ে যায়, যেটা এক কথায় বলা যায় ঘর শত্রু বিভীষণ। মানে মাসি ছিলেন তো উনি? মাসি। হ্যাঁ। স্যার ইনার ষড়যন্ত্রই পরিবারটা নষ্ট হয়ে যায়। যার দ্বিতীয় নামটা পাবেন মেহেরুন্নেসা। সে 3 নম্বর সমাধিটা নবাব সিরাজদৌল্লার মার সমাধি, ইনার নাম ছিলেন আমিনা বেগম। তো স্যার 3টি হলেন মহিলাদের কবর। তার জন্য স্যার মির্জাফর কি করছিলেন, এনাদের জন্য জায়গাটা ঘিরে দিয়েছিলেন, যেটা এক কথায় বলা যায় পর্দানসি। আচ্ছা। মির্জাফর ইনাদের পরিবারের মারার পর উপকার করছেন, তার জন্য স্যার জায়গাটা ঘিরে দিচ্ছিলেন। আচ্ছা স্যার আসুন বাকিগুলো লিখতে হবে। মানে এটা পরিবারের 3 মহিলা বলে ঘিরে দিয়েছেন, সাইজ এখানে গেছে। আচ্ছা। না একটু সম্মান জানিয়েছেন। এনাদের তো ন্যাচারাল ডেথ, এদের খুন এদেরও খুন। এখানে 2 জনকে খুন করতে হয়নি। সেটা আলীবর্দী আগে বয়স হয়ে মারা গেছিলেন, লুৎফুন্নেছা পরে খোশবাগে পাগল অবস্থায় মারা গেছে। আচ্ছা, এটা সিরাজের ওয়াইফ। আচ্ছা। বাকি সবগুলোকে খুন করছে মির্জাফর তার ছেলে মিরন। ষড়যন্ত্রের মূল হলেন ঘসেটি বেগম। ঘসেটি বেগম বুদ্ধি দিচ্ছেন মির্জাফরের ছেলে মিরন মারতে। তো ওনাকেও মারলো ঘসেটি বেগম? হ্যাঁ, দেখলেন পরের দিন মির্জাফর দেখলেন নিজের পেটের ছেলেকে ছাড়ছে না, ইনি তো বেঁচে গেলে পরের দিন আমাকে ছাড়বে না, তাহলে ইনাকে বাঁচিয়ে রেখে লাভ নেই। কি করলেন, পরিবারটাই শেষ করে দেবেন। তবে অবশ্যই ইনার বাংলাদেশ ঢাকায় বিয়ে হয়েছিলেন। ইনি বাংলাদেশ ঢাকায় কোনোদিনই থাকতেন না। জিঞ্জিরা প্রাসাদ আছে না, এটার নাম ছিল, এনার স্বামীর নাম ছিলেন নজেশ মোহাম্মদ। ইনি এসে থাকতেন মতিঝিল। ইনি ঝিনুক থেকে মুক্ত চাষ করতেন। ইনার ভালো সম্পর্ক ছিলেন রাজদুল্লাহ অমৃত চাঁদ জগৎ সিং। ইনাদের সঙ্গে ইনি ব্যবসাটা করতেন। তার জন্য ইনি মুর্শিদাবাদে এসে পড়ে থাকতেন, কোনোদিন বাংলাদেশে থাকতেন। তাহলে মতিঝিলেই থাকতেন? মতিঝিলই থাকতেন। সেই দিকটা দেখুন সিরাজ পরিবারের সমাধি, তবে ঘিরাটার ভিতরে বেশি নেই, যে টোটালে 17 জনের সমাধি আছে। 17 জন সিরাজ পরিবারের। আচ্ছা। সেটা এই 17 জনকে মির্জাফর এবং তার ছেলে মিরন শেখ খাবারের সঙ্গে বিষ খাবে এক রাত্রি হত্যা করেছিল, সেটা মির্জাফরের বাড়িতে। সে জায়গাটার নাম জাফরাগঞ্জ। ঢোকার আগে বললাম বাড়িটাই নামটাও দিয়েছিলেন নিমোখারাম ডেউরি। তো ইনারাও ভুল করে উঠে পড়েছিলেন ওই নিমোখারাম ডেউরিতে। তো স্যার এই 17 জনের কারো নাম পাওয়া যায়নি স্যার, ইনাদের 17 জনের বলা হয় গুপ্ত হত্যা। স্যার উঁচু দুটো সমাধি ইনাদের মধ্যে বয়স্ক ব্যক্তি ছিলেন। মির্জাফর সমাধিটা একটু উঁচু করে দিয়েছিল। মির্জাফর ইনাদেরকে মারার পর সম্মান জানিয়েছিলেন।
কি অদ্ভুত ক্যারেক্টার, তার জন্য সমাধিটা উঁচু করে করে দিলেন। ভদ্রলোক খুন করতো আর অ্যাকচুয়ালি এনার নাম মির্জাফর ছিলেন না, এনার নাম ছিলেন জাফর আলী খান জং বাহাদুর। হ্যাঁ জং বাহাদুর, রাইট। সে মির্জাফর নামটা অ্যাকচুয়ালি ইংরেজরা রেখে গেছিলেন। মির্জাফর কথার অর্থটাই হলেন বেঈমানি। দেখুন অনেক বন্ধু বান্ধব একসঙ্গে গল্প করলে বসে হয়তো কেউ একটা খারাপ কথা বললে সেটা তো মির্জাফরের জাত কিছু বুঝেছে, তো সেই মির্জাফর কথার অর্থটাই হলেন বেঈমানি। তো এই 17 জন কি মানে সিরাজের সাথে মানে দেখা করার জন্য এসেছিলেন। যুদ্ধ এরা না, মানে এনার যখন অ্যাকচুয়ালি সিরাজ যখন বন্দী হয়ে যায় মির্জাফরের বাড়িতে, হ্যাঁ তখন মির্জাফর সিরাজদৌল্লাকে বলেছিলেন যে তোমার শেষ ইচ্ছাটা কি চাই। হুম তখন সিরাজদৌল্লা বলেছিলেন আমার কিছু আত্মীয় স্বজন বাইরেকার আছে, হুম তাদেরকে আমি দেখতে চাই। হুম ওর দেখে এনারা এই টাইমটাতে ওনারাও এসেছিলেন দেখা করার জন্য। আচ্ছা মির্জাফর দেখলেন সিরাজ পরিবারের লোক হ্যাঁ যদি জীবিত অবস্থায় দেশে ফিরে যায়, হ্যাঁ তাহলে হয় এনারা সিংহাসনে দাবি করবে, পরের দিন যুদ্ধের ঘোষণাও করতে পারে। হ্যাঁ আর উনি দেখলেন যে 17 জনকে তো আমি একা কোনোদিনই যুদ্ধ করে মারতে পারবো না, বেশ কি করলেন ওই খাওয়ার সঙ্গে বিষটা খাবে এক রাত্রি শেষ করে দিলেন সব। তারপর আবার উঁচু করেও লাগালো। তারপর আবার একটু উঁচু করে দিলেন মির্জাফর। অ্যাকচুয়ালি সে মির্জাফর সিরাজদৌল্লাকে কোনোদিন মারতে চায়নি। সিরাজদৌল্লাকে অ্যাকচুয়ালি মির্জাফর বন্দি করার জন্য এটাই বলেছিলেন। হ্যাঁ মির্জাফরের চেয়ে মিরন বলেছিলেন না এনাকে বাঁচিয়েই রাখা যাবে, রাখা যাবে। তবে মির্জাফর কোনোদিনই মারতে চায়নি। হুম। সেটা মির্জাফরের থেকে ওনার ব্যাটা বেশি ডেঞ্জারাস ছিলেন। ওই এটা মিরন। জাহাঙ্গীর বেগ না কে মিরন না মিরন একজনকে দিয়ে মেরেছিলেন তো মোহাম্মদী বেগ। মোহাম্মদী বেগ, রাইট। মোহাম্মদী বেগ একটাই কারণে মেরেছিলেন, মোহাম্মদী বেগকে সিরাজদৌল্লার মা একটা টাইমে বাচ্চা অবস্থায় কুড়িয়ে পেয়েছিলেন মাঠে। হ্যাঁ রাইট। অবশ্যই কিন্তু সিরাজদৌল্লার মাই মানুষ করে। হুম মোহাম্মদী বেগ একবার বলেছিলেন ওই রাজসভায় যখন মিটিং হয়, হুম। উনি বলেছিলেন সিরাজদৌল্লা তো খুব আমার কাছের বন্ধু, হুম তা আমি ওনাকে অ্যাকচুয়ালি জীবিত অবস্থায় একবার আমি দেখতে চাই। হুম তখনই এনারা রাজসভায় বলেছিলেন যে সিরাজদৌল্লাকে যেই হত্যা করবে সেই জীবিত দেখতে পারবে, তার আগে কেউ দেখতে পারবে না। তখন মোহাম্মদ বেগ দেখলেন তো এটাই তো লাস্ট, আর উপায় নেই, আর সিরাজদৌল্লাকে এনারা ছাড়বেও না। মোহাম্মদ বেগ তখনই বলেছিলেন রাজসভায় যে খুনটা আমি করব। উনি শুধু দেখা করার জন্য খুনটা হ্যাঁ করেছেন। মানে উনি না করলে আরেকজন করবে, আরেকজন তার থেকে- করবে। হ্যাঁ, দেখাটাও হয়ে যাবে। তার থেকে- আরেকজন করবে, ছাড়বে না। হ্যাঁ। যেহেতু মির্জাফরের ছেলে মিরন পেছনে লেগে গেছিলেন, খুন করে শুনেছিলাম হাতির ওপর নাকি ওনার ওগুলো body- বলবো যাই জায়গাতে। আচ্ছা সেই দিক থেকে দেখুন 3টে কব্বর আছে। হুম সে সম্মুখে যে ঘিরাটা আছে ওই ঘিরাটার ভিতরে একটা কব্বর আছে যিনার নাম ছিলেন দানেশ ফকির। হ্যাঁ ওই যে স্যার এই দানেশ ফকিরের কাজ ছিলেন নৌকো চালানো, নৌকোর মাঝি ছিলেন স্যার এই দানেশ ফকির সিরাজদৌল্লাহকে চিনতে পেরেছিলেন, হ্যাঁ যেটা বলছে পায়ের নাগরা জুতো দিয়ে। নাগরা জুতো থেকে। ইনি সিরাজকে ধরিয়ে দিয়েছিলেন, সেটা 1001 টাকা স্বর্ণমুদ্রা লোভে এনার বাড়ি ছিলেন মালদা জেলায়। হুম দানিশ ফকির তার বউ তার ছেলে, পরিবারে 3 জন এসেছিলেন মালদা থেকে মুর্শিদাবাদে, সেটা মির্জাফরের বাড়িতে পুরস্কারটা নেওয়ার জন্য। সে মির্জাফর ইংরেজ রাজসভায় বিচার করে দেখলেন হুম। দানিশ ফকির সামান্য কটা টাকার জন্য হুম। আজ ইনি নিজের দেশে নবাবকে ধরিয়ে দিচ্ছে, এনাকে যদি বেশি টাকা দেওয়া হয় পরের দিন ইনি আমাদেরকে ধরিয়ে দেবেন। সে কি করলেন, পুরস্কারটা দিলেন না, রাজসভায় ডেকে পরিবারের 3 জনকে গুলি করে হত্যা করেছিলেন। দানিশ ফকির তার বউ তার ছেলে, পরিবারের 3 জন। স্যার এনাদেরও পরিবারটা শেষ করে দিলেন। আর মিরনের সমাধি কোথায় আছে? সেটা মুঙ্গেরে পাবেন, বিহারে। ওখানে কি পাওয়া যাবে? না, এনার বিহারে পাবেন। উনি বাদ পড়ে মারা যায়। অ্যাকচুয়ালি ইংরেজরা মেরে দিয়েছিলেন, এটা ঘোষণা করে দিয়েছিলেন এনারা যেহেতু বাদ পড়ে মারা যায়, ইংরেজরাই মেরে দিয়েছিলেন। হ্যাঁ ইংরেজরা তো বুঝে গেছে যে এইসব লোককে রাগে যারা লোক চলে যায়। বাপরে বাপ কি জিনিস এটা। স্যার এদিকটা তো 3টে। স্যার এনারা 3 জন ছিলেন দেহরক্ষী, যিনাকে এক কথা বলেছেন বডিগার্ড। সিরাজউল্লাহ। আর স্যার মিডিলেরটা ছিলেন নবাব সিরাজউদ্দৌলার বডিগার্ড, যিনার নাম ছিলেন গোলাম হোসেন। আচ্ছা স্যার বাঙালি ঘরে ছেলে ছিলেন, ভালো নাম ছিলেন পরুণদেব চক্রবর্তী। আচ্ছা বরুণদেব। পরুণদেব। বরুণদেব আচ্ছা সে পরে সিরাজের বাড়িতে গোলামি করতে লাগলেন, সিরাজদৌল্লাহ কি করলেন নামটাই চেঞ্জ করে দিলেন গোলাম হোসেন। আচ্ছা হ্যাঁ গোলাম হোসেন। সে পাশেরটা আব্দুল হোসেন, ইনার নাম ছিলেন আব্দুল হোসেন, ইনারা 2 ভাই ছিলেন হাফসেন খোঁজা, যিনাদেরকে এক কথা বলা যায় হিজরা। আচ্ছা সে কাজ ছিলেন এনারা বেগম মহলে বেগমদেরকে দেখাশোনা করতেন। আচ্ছা এনারা বেগম মহলে কোনোদিনই পুরুষদেরকে ঢুকতে দিতেন না। আচ্ছা তার জন্য সে এনারা খোঁজা থেকে রাখতেন বেগম মহলে। আচ্ছা ভাত কথা দিচ্ছে না। ইংরেজরা মানে এখানে যে কেউ সাবধান সাবধান দেখে যাবে সবসময়। তো সে দেখুন যে বাড়িটা ঢুকলেন, সেই বাড়িটার নাম হলেন বারোদুয়ারি। 12টা দরজা আছে, নাম রেখেছিলেন বারোদুয়ারি। সে দেখুন সম্মুখে যে নেম প্লেট লাগানো সমাধিকে দেখছেন, স্যার এটাই হলো নবাব সিরাজদৌল্লার সমাধি। এইটা স্যার এটাই সিরাজদৌল্লার সমাধি। ইনি 3টে রাজ্যের মালিক ছিলেন, বাংলা, বিহার, উড়িষ্যা। স্যার ইনি 6.5 ফুট হাইট ছিলেন, ইতিহাসে লেখা আছে তরবালটা 5.5 ফুট। 6.5 ফুট লম্বা ছিল। লম্বাই ছিলেন, তরবালটা 5.5 ফুট।
তরল কোথায় আছে হাজারদুয়ারি মিউজিয়ামটার ভিতরে। দেখতে পাবো তো? হ্যাঁ, আয়নাটার পাশে দেখবেন রাখা থাকে তরল, আয়না মানে যেটা মুখ দেখা যায়? যেটা আয়নাটা নিজের মুখ দেখা যায় না, তার পাশে সেটা পাশে আছে। হাজারদুয়ারিতেই আছে। সেটা হাতে ধরে যায় 5.5 ফুট তো? 5.5 ফুট হাইট তরলটা। বিয়ে বাবা। তো স্যার সিরাজদৌল্লাকে যখন হত্যা করেছিলেন তখন এনার বডিটা কেটে পুরো 7 টুকরো গোটা পপাট মুর্শিদাবাদটা ঘুরানো হয়েছিল, হ্যাঁ সেটা হাতির পায়ে বেঁধে। ওই প্রিয় হাতি ছিল না ওনার? ওনার প্রিয় হাতি ছিল। সেই টাইমটাতে সিরাজদৌল্লার মা অভিশাপ করেছিলেন মির্জাপুরের ছেলে মিরনকে যে তুমি বজ্রঘাটে মারা যাবে। তার জন্য ইংরেজরা মেরে পরে বজ্রঘাট ঘোষণা করে দিয়েছিলেন। এনারা নিজের গায়ে দোষটা কোনো সময় নেয় না। সত্যি অ্যাকচুয়ালি তো এনারা আমাদের দেশে কাউকে মারতে আসেননি, না, এনারা ব্যবসা করার জন্য এসেছিলেন আমাদের দেশে। ব্যবসা করা হয়ে গেছে, লুটে নিয়ে চলে গেছে, কষ্ট করতে হয়। সেই সে সিরাজদৌল্লার পায়ের নিচে দেখুন এনার বেগমের সমাধি, যিনার নাম ছিল লুৎফান্নেসা বেগম। আচ্ছা সে ঢোকার আগে বললো মারতে হয়নি, ইনি ঘোষভাবে পাগল অবস্থাতে মারা গেছে। হুম। সে লুৎফার পাশে সমাধিটা, এনার নাম ছিলেন আলিয়া বেগম। স্যার এনার কাজ ছিলেন এনে ইংরেজদের কাছে আসতেন, পরে কিছু খবর নিয়ে এসে সিরাজকে দিতেন। সিরাজের হয়ে গুপ্তচর হিসাবে কাজ করতেন। সে সিরাজদৌল্লার পাশে দেখুন তার ভাই, পালিত ভাই, খুব যেনার নাম সুন্দরী ছিল- ছিলেন না? সুন্দরী ছিলেন। ইনি হিন্দু ঘরের মহিলা ছিলেন, ভালো নাম ছিলেন মাধুরী। মাধুরী, হ্যাঁ। ইনি ছিলেন নবাব আলীবর্দীকার যিনি যোদ্ধা ছিলেন মীর মদন মোহনলাল। হুম। ইনি মোহনলালের বোন ছিলেন। আচ্ছা। আর সিরাজদৌল্লার কজন বউ ছিল? সিরাজের একটাই বছর লুৎফান্নেসা, বয়সে তো বেঁচে ছিলেন না, 23 বছর 11 মাসে মারা গেছিলেন। 16 বছর বয়সে লুৎফান্নেসাকে বিয়ে করেছিলেন। 23 বছরে মারা 11 গেছে? মাস, এটি 11 মাস রাজত্ব করেছিলেন সিরাজদৌল্লাহ। আলীবর্দী করেছিলেন 16 বছর, সিরাজদৌল্লাহ করেছিলেন 11 মাস। তাতেই মানে এই হিস্ট্রি। সিরাজদৌল্লাহ সে যোদ্ধায় ভালো ছিলেন, সিরাজদৌল্লাহ বাংলাকে খুব ভালোবাসতেন। অ্যাকচুয়ালি এরা হিন্দু পরিবারের লোকদেরকে বেশি ভালোবাসতেন সিরাজদৌল্লাহ। তার জন্য দেখবেন হিন্দু পরিবারের লোক এনাদের কাছে বেশি সকল সময়। আর পাশেরটা কার বললি? পাশেরটা সিরাজদৌল্লাহর ভাই, পালিত ভাই, যেনার নাম ছিলেন মির্জা মেহেদি। আচ্ছা ওইটা ও তো ওটা আলিয়া বেগম, আর পাশেরটা লুৎফুল্লাহ। পাশেরটা লুৎফান্নেসা, ছবি তুলে নিয়ে। আর এটা সিরাজ। সিরাজদৌল্লাহ। ও পাশ থেকে দেখো, ও পাশ থেকে তুলো না। ওই পাশ থেকে তুলো, দেখো নাম লেখা ও পাশে আছে। নামটা লিখতে পারো। না, এ তো মানে গাইড ছাড়া ঢোকা উচিতই না। এগারো মাসে এই 11 মাসে এই কীর্তি, হ্যাঁ। এটাও তো আলীবর্দী খান নিশ্চয়ই। সে এই উঁচুটা হলেন নবাব আলীবর্দীকার সমাধি। যে প্রথমত এই সমাধিটা হয়েছিলেন বা এটা সিরাজদৌল্লাহ নিজে তৈরি করে দিয়েছিলেন। ও বেশ সৌন্দর্য করে হিরে মুক্ত দিয়ে বেঁধে দিয়েছিলেন, ওগুলো তো পরে নিয়ে গেছিলেন, উপরে কালো পাথরটা বসে দিয়েছিলেন ইংরেজরা। ও ইংরেজরা ওগুলো নিয়ে গেছে? হ্যাঁ, কিচ্ছু তো হয়নি, মাটি এনারা জায়গা থাকলে মাটিটা নিয়ে চলে যেত, তো জায়গা ছিলেন না বলে মাটিটা নিয়ে যেতে পারেনি না। সামনে দেখুন পায়ের দিকে সমাধিটা সিরাজদৌল্লাহর মেয়ের সমাধি, যেনার নাম ছিলেন অম্মত্তা জোহরা। সিরাজদৌল্লার ছেলে ছিল কোনো? মেয়ে ছিলেন একটা 5 বছরের, এনাকেও মেরে দিয়েছিলেন ভাগীরথী নদীতে ডুবিয়ে। এনাদের পরিবারটা শেষ মানে করে 5 বছরের পর মেরে দিয়েছে? 5 বছরে মেরে দিয়েছিলেন। বাবা। এনাদের পরিবারের কাউকে ছাড়েনি, তবে মির্জাপুর পরিবারের লোক এখনো বেঁচে আছে। এখানে এখানে সম্মানের সাথে আছে নাকি? সম্মানের সঙ্গে বলতে অবস্থা সেরকম খারাপ। সেরকমই সম্মান, অবস্থা খারাপ, অবস্থা ভালো নেই না সেরকমই না এমনি সম্মান। লোকে ব্যবহারটা এখন আর ব্যবহার ভালো দেখায়, এখন ঠিক হয়ে এখন ঠিক হ্যাঁ হয়েছে। আমাদের মতোই লোকজন আর কি এখন সাধারণ। সাধারণ মানুষ আর কি। এনাদের কাছে যে নবাবী আমলে কিছু আছে, কিছু নেই এনাদের কাছে। কিছুই এনারা এইভাবেই মানুষ কেটে খায়, হয়তো কেউ সার্ভিস করছে, কেউ ব্যবসা করছে, এইভাবে। কিন্তু সারা জীবনের অপমান। অপমানটা আর অপমানটা বোধ করতে হবে সারা জীবন, এটা কোনোদিন ছুটবে না যতদিন পৃথিবী থাকবে। মির্জাফর নাম আছে মানে অপমান, কিচ্ছু হ্যাঁ। করার নেই। তো সে দেখুন আলীবর্দীর ছেলে ছিলেন না, সিরাজদৌল্লাহ হলেন মেয়ের ছেলে। তা আলীবর্দীর 3 মেয়ে ছিলেন, ঘসিটি বেগম, আমিনা বেগম, আরেক মেয়ের নাম ছিলেন মমিনা বেগম। তো সে ইনি হলেন সেই মমিনা বেগমের ছেলে, যিনার নাম ছিলেন সাকাত জং বাহাদুর। ইতিহাসে ভালো নাম পাবেন জং বাহাদুর। জঙ্গলে সে ইনার স্ত্রী মতি বেগম। তো স্যার এনারাও সিরাজ বিরুদ্ধে থাকতেন, পক্ষে কোনোদিনই থাকতেন না। পরে এনারা যুদ্ধের টাইমে এসেছেন, মির্জাফর কী করলেন, পরে ইনাদের মেরে দিলেন, পরিবারটা পুরোটাই গুটিয়ে রেখে দিলেন এক জায়গাতে। টোটালটা এই 40 বিঘা এরিয়ার মধ্যে টোটালটা 34টা কবর। আর ওইটা কার? ওইটা এনার স্ত্রী মতি বেগম। মানে ওই মির্জাফরকে মারতে হয়নি, সে লাস্টে কুষ্ঠরোগ হয়ে মারা যায়, কুষ্ঠ রোগে মারা গেছিল। গোটা গায়ে পোকা হয়ে গেছে। সেটাই বলছি, কুষ্ঠরোগ নরমালি মানে নরমাল। হ্যাঁ নর্মালি কুষ্ঠ রোগ। রায়তুল্লাহ, অমৃত চাঁদ, এনারা তো রাস্তায় পাগল হয়ে মারা গেছিলেন। হ্যাঁ জগৎ সে ছাদ থেকে পড়ে মারা যায়। হ্যাঁ। এনারাকে ভালোভাবে মানে মারা যায়। 4-5 জন যারা ছিল তারা সবাই এইভাবেই মেরে গেছে। সব থেকে মূল ছিলেন জগৎ সেন। জগৎ ছেড়ে সবসময় বলছিল। বাপ রে বাপ। জগৎ সেন একাই 3টে রাজ্যকে চালাতেন, বাংলা, বিহার, উড়িষ্যা একাই চালাতেন উনি। নবাবদের তো কোথায় টাকা, সবই তো জগৎ
সেটা তাই তো নবাবদের এবং ইংরেজরাও তো যা করতে বিজনেস সবই তো জগৎ সেটের, সবকিছু জগৎ সেটের, যেরকম কাঠগোলা বাগান মালিক। ইনারা তো অ্যাকচুয়ালি জৈন ছিলেন। জৈন, হ্যাঁ। ইনারা তো আমাদের দেশে ব্যবসা করার জন্য এসেছিলেন, তাই এনারাও জগৎ সেটের কাছেই টাকা ধার নিতেন। আচ্ছা, জগৎ সেটের মিউজিয়ামে লেখা ছিল ওই আয়নাটা দেখা যাবে, ওখানে তো আমি কিছু দেখতে পাইনি। জগৎ সেটের ওখানে আয়না নেই তো, ওখানে লেখা ছিল বাইরেটা। আয়না নেই এখানে। ওইটাই জগৎ তো। সেটের ওখানে দুটো জিনিস পাবেন আপনি। যেহেতু একটা মেন জিনিস হলেন সেটা কোটোটা, যে কোটোটা নিয়ে উনি ব্যবসা করতেন, উনি তো ঘোষ ছিলেন অ্যাকচুয়ালি, উনি দুধের, ওনার তো প্রিয় ব্যবসা ছিলেন দুধের ব্যবসাটা, হ্যাঁ ওইটা পাবেন। আরেকটা দেখবেন একটা বল আছে ভিতরে, হ্যাঁ হ্যাঁ, ওটা দেখেছি। এই দুটো চারপাশ থেকে জিনিসই- দেখা যায় তো। চারপাশ থেকে। কিন্তু ওটা তো একদিন বছর নিজেকে দেখা যায় না, কিন্তু আমরা তো নিজেকেও দেখতে পাচ্ছি। দেখা যায়, দেখা যায়। দেখা যায় না? হ্যাঁ, সেটাই। দেখতে পেয়েছি তো। আমরা সেটাই, আমরা তো নিজেদের দেখতে পাচ্ছি। হাজারদুয়ারির ভিতরে যে আয়নাটা আছে ওইটাই দেখা যায় না, ওটা কি মুখটা দেখা যায় না, বডিটা? কিছুই দেখা যাবে না আপনার। তাহলে ওটা আপনি কিসের? অন্য জনেরটা দেখতে পারবেন। চল। ও মানে ওটা সিকিউরিটি পার, মানে কে আমাকে কি পিছন থেকে যদি কেউ মারতে আসে। হ্যাঁ হ্যাঁ, নিজেরটা দেখা যাবে না, আপনারটা আমি দেখতে পারবো, আপনি আমারটা দেখতে পারবেন। বাবা, কি সব নিজেরটা টেকনোলজি তখন। মানে সত্যি কি ছিল, সত্যি মুর্শিদাবাদ এলো। তো স্যার এই হাজারদুয়ারিটার ভিতরে দুটোই অ্যান্টিক, হুম যেটা একটা আয়নাটার একটা দেখবেন ছবি আছে, হুম। সিরাজদৌলার একটাই ছবি আছে দেখুন হাজারদুয়ারির ভিতরে। ওই দুটোই অ্যান্টিক, বাদ ভাই কিছু নেই হাজারদুয়ারির ভিতরে, সবই তো যন্ত্রপাতি, ও তো সবাই চিনে, কোনো ব্যাপার নেই। তো স্যার এটাই হলেন মসজিদ। তো সিরাজদৌল্লা বানিয়েছিলেন না? না, এটাই তৈরি করেছিলেন নবাব আলীবর্দী খাঁ 1740 খ্রিস্টাব্দে নামাজ পড়ার জন্য। আলিপুর দিকে। সে মসজিদটার নাম দিয়েছিলেন খোঁজবাগ মসজিদ। তো সে বর্তমান জায়গাটা গভর্নমেন্ট নিয়ে নিয়েছে, কেউ নামাজ পড়তে আসে না বা কোনোদিন কাউকে বারণ করা হয়নি, কেউ আসে না, বন্ধ করে রাখা হয়েছে না। সে খোলা থাকলে ছেলেমেয়েরা সময় ঢুকে যায় ভিতরটা, হুম। নোংরা হয়ে যায়, ওই জন্য এটা বন্ধ করে রাখা হয়েছে। তো মহরমের সময় খোলে না? কোনো টাইমই খোলা হয় না, তো পরিষ্কার টরিষ্কার। পরিষ্কার করার জন্য লোক আছে, তারাই পরিষ্কার করে। আচ্ছা, এই জিনিসগুলো সরকার থেকে, বসে কি রোজ না মাঝে মাঝে হয়? মাঝে মাঝে হয়। সরকার থেকে কিছু পয়সা করে দেন নাকি সবই নিজের? সেগুলো সেন্ট্রাল গভর্নমেন্টের আলকুরিবার সার্ভে ইন্ডিয়া, সেন্ট্রাল গভর্নমেন্টের এগুলো পারমিট স্টাফ আছে, একজনের 60-70 হাজার টাকার উপরে বেতন। তো মেনটেনেন্স তো সেরকম কিছু দেখছি না। মেনটেন্যান্স এরকম থাকবে, সে নতুন হবে না, নতুন হলে তো এর অতিথিটাই হারিয়ে যাবে, তাহলে তো থাকবেই না, অরিজিনালি থাকবে। তাহলে কি থাকবে? কিন্তু যদি ভেঙে যায় তখন তো ভেঙে গেলে ভাঙতে দিবেন একবারে, সেটাই বলছি, ভাঙতে। মেরামত কাজ চলছেই, টুকটাক টুকটাক টুকটাক, কাজ বন্ধ নেই, চলছেই। যে একবারে ভেঙে ফেলে দিবে, আবার নতুন করে করবে, ওটা কোনো সিস্টেম নেই এই ডিপার্টমেন্টে। আচ্ছা। না তো স্যার, এটা তো অ্যাকচুয়ালি সেন্ট্রাল গভর্নমেন্টের ইচ্ছা করলে তো এনারা মার্বেল পাথর দিয়ে বাঁধিয়ে দিতে পারে, হুম, কিন্তু তাহলে তো হবে না। সেই সেই। আর সামনে এটা কি মাঝখানটা কি সামনে কোনো এটা পুকুরের চৌবাচ্চা মতো? হ্যাঁ, সেটা। অজু করার জন্য। আচ্ছা। এনারা এখানে গোলাপের পাতা থাকতো না? এখানে গোলাপের হ্যাঁ, পাপড়ি এটা দিয়ে জল শুনেছিলাম। থাকতেন, এনারা পা হাত ধুয়ে নামাজ পড়তেন। এখানে গোলাপের পাতা থাকতো, পা হাত ধুয়ে, যেমন পুজো বিয়ে- করা, হ্যাঁ, সেটা মসজিদে জানি। যে গেলে হাত পা ধুয়ে যেতেন সেই রকম। তো স্যার এনারা দেখবেন একটা জিনিস খোঁজবাগে ভালো বানিয়েছিলেন, সেটা গেটগুলো। এনারা ভিতর থেকে নামাজ পড়লে পুরো পুরো খোঁজবাগের বাইরের ব্যাগ একবারই রাস্তা, এই দেখ দিগো, একবারই পুরো তো সমান সব। সুপার দেখ। এটা দেখছি লাগানো হয়েছে, গেট, লোহার যে ফিউচার রয়েছে, ওটা কি পরিষ্কার টরিষ্কার করার জন্য লাগানো হয়েছে নাকি? এইটা হ্যাঁ, ভিতরে পরিষ্কার টরিষ্কার করার জন্য। শ্যামলা পড়ে গেলে বসতে হয়। হ্যাঁ, তাই হয়েছে, এটা নিশ্চয়ই ছিল না। এখানে দাঁড়াও, তুমি আর জিকে একটা ছবি তুলে দিই একটা। জিকে যা তো বাবা। Leaving the spot and we are going to Jagat Bandhu Dham. We have reached the spot and now we are entering. এটা করবো, এইটা পঞ্চুটা। Left the spot and we are going to Satipit Mandir spot and we are going to offer prayers to the God. We are leaving the temple and now we will go to the graveyard of Shujauddin. Now we have reached the place.
So it's a very beautiful place. So this is the history. ওই যে আঙ্কেল আছে, আঙ্কেল বলে দেবে। ঠিক আছে? দিন খাঁ 1725 থেকে 39 খ্রিস্টাব্দ দ্বারা নির্মিত, নিকটেই তাহার সমাধি অবস্থিত। বিষয় হচ্ছে এগুলো আর্কোলজিক্যাল ডিপার্টমেন্ট সার্ভে অফ দ্য ইন্ডিয়া টেক কেয়ার করে থাকে, প্রথম কথা। দ্বিতীয় কথা, আমরা যদি বলতে চাই যে আমাদের দেশটা কবে স্বাধীন হয়েছিল, আজকে 72তম স্বাধীনতা দিবসের আর একবার আমি জানাই আপনাদেরকে রিপাবলিক ডে, যেহেতু আপনারা মুর্শিদাবাদের পর্যটক। বিষয় হচ্ছে মুর্শিদাবাদে আর্কোলজিক্যাল ডিপার্টমেন্ট সার্ভে অফ দ্য ইন্ডিয়া ঠিকঠাকভাবে কোনো রকমই কিছুই করেন না, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে এইগুলো যত্নও করেন না। যখন পর্যটকরা আসে গাছের অবস্থাগুলো দেখতে পাচ্ছেন কীরকম হয়। তো বিষয় হচ্ছে সুজাউদ্দিন খাঁ কে ছিলেন? সুজাউদ্দিন খাঁ হচ্ছে দ্বিতীয় নবাব ছিলেন। বাংলা, বিহার, উড়িষ্যায় ফার্স্ট নবাব মুর্শিদ কুলি খাঁ যখন এখানে এসেছিলেন, তখন সে ব্রাহ্মণ ঘরের ছেলে ছিল, যার নাম ছিল সুদর্শন নারায়ণ মিশ্র। ওনার বাবার নাম ছিল দর্প নারায়ণ মিশ্র। তখনকার সময় শোনা যায় মুর্শিদ কুলি খাঁ কৃতদাস প্রথার বিনিময়ে বিক্রয় হয়েছিলেন হাজি ইস্পাহানের কাছে। তখন সেই মুসলমান পণ্ডিত ওই মুর্শিদ কুলি খাঁর নামটা রাখে মোহাম্মদ হাদি। আর ওই মোহাম্মদ হাদি তখন ঔরঙ্গজেবের দরবার মহলে নিযুক্ত হন। তখন ঔরঙ্গজেব উনাকে এই মাকসুদাবাদে পাঠায়। তখনকার সময় মুর্শিদাবাদের নামটা ছিল মাকসুদাবাদ। তো এই মাকসুদাবাদে পাঠায়, কেননা এখান থেকে কোনো কর যেত না। করটা এই কারণে যেত না যে এখানে বর্গীরা মানে রাজ্যত্বটা করত। বর্গী আমরা অনেক ক্ষেত্রে আমাদের বাঙালির মায়ের মুখে শুনতে পাই, ঘুম পাড়ানো মাসি পিসি ঘুমের বাড়ি যাও, সেখানে বলি বর্গী এলো দেশে। তো এই বর্গীরা ছিল খুব মানে ডাকাতের দল, আমরা প্রচলিত কথাই বলতে থাকি, মারাঠা ছিল ইনারা। তো এই বর্গীদের যে নেতা ছিল তার নাম ছিল ভাস্কর পণ্ডিত। তো এই ভাস্কর পণ্ডিতের এখানে একটা শিব মন্দির আছে, যেটা একলিঙ্গ শিব মন্দির। সেই সময় ইনি এখানে প্রতিষ্ঠা করেছিল, আমি সেটাও দেখাবো। এবং এই সুজাউদ্দিন খাঁ ছিল দ্বিতীয় নবাব। ওই মুর্শিদ কুলি খাঁর একমাত্র কন্যা ছিল, যার নাম ছিল আজিমুন নেশা বেগম। তো তার সাথে বিবাহ হয় সুজা খানের। তো তারপরে শ্বশুরমশাই যখন মুর্শিদ কুলি খাঁ মারা যায়, তারপরে 1725 থেকে 39 খ্রিস্টাব্দ পর্যন্ত এই সুজা খান রাজতন্ত্র করে। আর এই যে জায়গায় এসছেন, এই জায়গার নাম হচ্ছে রোশনাইবাগ। রোশনাইবাগ। হ্যাঁ, রোশনাই কথার অর্থ হচ্ছে আলোকিত, আর বাগ অর্থে বাগিচা বা ফুলের বাগানকে বোঝানো যায়। তো পিছন দিকে আমের বাগান, সামনের দিকে একটু আস্তে আস্তে এগোই আমরা। চলো। এইটা তো না সমাধি, তাই তো? বাগান বাড়ি ছিল। আচ্ছা, তো ওনার রাজত্ব, রাজপ্রাসাদ সেইগুলো এখানেই ছিল কি? পুরোটাই আমি বলছি, হ্যাঁ। মানে আমি যখন আপনাকে জানাবো কোনো একটা ব্যাপার, হ্যাঁ, সেটা আমার নিয়ন্ত্রণের মধ্যে যতটা আছে আমি জানাবো, ঠিক একদম, যাতে আপনি সঠিকটা একদম নির্ধারণ চেষ্টা করতে করব। পারেন এবং জানতে পারেন সেই পুরনো খড়কুটোগুলো দিয়ে তুলে ইতিহাস। স্যানিটাইজ করে। হ্যাঁ, শিওর শিওর। ও আসুন তো। জুতো খুলে যাই? হ্যাঁ, হুম। একদম। মেনে চললেই ভালো। ঈশ্বর আল্লাহ সব সমান। এই যে সমাধিটা আছে, এই সমাধিটা মানে কেউ কোনো ঐতিহাসিকবিদ, মানে মুর্শিদাবাদ নিয়ে পর্যবেক্ষণ অনেকেই করেছেন, কিন্তু কোনো ঐতিহাসিকবিদ কিন্তু লিখে মানে কোনো জায়গায় পাওয়া যায়নি যে ইনি কে। সেহেতু আমি কোনো বই থেকে তথ্য পাইনি এখনো পর্যন্ত। যদি কারোর জানা থাকে আমাকেও যদি জানাই তাহলে খুব ভালো হয়, মানে আমি চেষ্টা করি জানার। অনেকে বলে থাকেন এটা ছিল তার প্রহরী বা পাহারাদার, মানে যে পাহারাদার থাকতো সে ছিল। কিন্তু এটা তো মানে ইতিহাসটা বিকৃত হয়ে যাচ্ছে, এভাবে তো কিছু বোঝা যাবে না সেই সময় কোনো নথিপত্র না পেলে। তো সেই ক্ষেত্রে আমি কিন্তু কাউকে বলি না যে এটা কে ছিল। তো মুর্শিদাবাদ ভ্রমণ করতে গিয়ে অনেকগুলো সমাধি আমরা দেখতে পাই, প্রচুর সমাধি।
তো এইটা হচ্ছে দ্বিতীয় নবাব সুজাউদ্দিন খানের সমাধি, যিনি লম্বায় 7 ফিট হাইটে ছিলেন, তাই এত বড় লম্বায় সমাধি কোনো জায়গায় আমরা দেখতে 7 পাই। ফিট? হ্যাঁ, 7 ফিট ছিলেন, মানে সমাধিটার হাইটটা দেখে আপনি মোটামুটি ধারণা করতে পারবেন যে উনি, এটা তো 8 ফিট মতন লম্বা আছে এখান থেকে। সিরাজদৌল্লা তো 6.5 ফুট। কিন্তু সিরাজের সমাধিটা ছোট্ট, মানে কেননা ওকে যখন সিরাজকে হত্যা করেছিল মোহাম্মদ বেগ, মোহাম্মদ বেগ হত্যা করেছিল মিরনের অর্ডারে। মিরন ছিল মির্জাফরের ছেলে, তো তাকে তো কুচি কুচি পিস পিস করে কাটা হয়েছিল, ফলে শরীরটা ছোট হয়ে গেছে, তাই কিন্তু সমাধিটা ছোট। আর ইনি ছিলেন দ্বিতীয় নবাব সিরাজের, কিন্তু বহু আগে। ইনার যে ছেলে ছিল তার নাম ছিল সরফরাজ খান। ইতিহাসের পাতায় আমরা সরফরাজ খানকে অনেকেই গুলিয়ে ফেলি, আমরা অনেক সময় সরফরাজ খানকে তৃতীয় নবাব হিসেবে ধরি না, আমরা আলীবর্দী খাই চলে যাই তৃতীয় নবাব বলে। কিন্তু নয়, যখন 1725 থেকে 39 খ্রিস্টাব্দ পর্যন্ত দ্বিতীয় নবাব অর্থাৎ সুজা খান রাজতন্ত্র চালালেন, 39 খ্রিস্টাব্দে যখন উনি মারা গেলেন, তারপরে উনার ছেলে সরফরাজ খান তখন রাজতন্ত্রে বসলেন। ইনার ছেলের বয়স তখন ছিল 17 বছর। মাত্র 17 বছর বয়সে একটা বাচ্চা ছেলে নবাবত্বে যখন বসলো, তখন এই আলীবর্দী খাঁ চক্রান্ত করে গিরিয়ার প্রান্তরে অ্যাটাক করলো ইনার ছেলেকে, সরফরাজ খানকে, এবং সেই গিরিয়ার প্রান্তরে অ্যাটাক করে সেখানে নৃশংসভাবে হত্যা করা হলো এনার ছেলেকে। তো ইতিহাস বলছে যে 1741 খ্রিস্টাব্দে গিরিয়ার প্রান্তরে নবাব সরফরাজ খানের সাথে নবাব আলীবর্দী খাঁর যে যুদ্ধ হয়েছিল গিরিয়ার প্রান্তরে, সেইটাকে গিরিয়ার যুদ্ধ নামে পরিচিত। তো সেই গিরিয়ার যুদ্ধে নবাব সরফরাজ খানকে নবাব আলীবর্দী খাঁ নৃশংসভাবে হত্যা করেছিলেন। ও, তার মানে আলীবর্দী খাঁ যে নবাব হলেন সেটাও খুনের মাধ্যমে? একদম, যুদ্ধের মাধ্যমে। হ্যাঁ, যুদ্ধে, হ্যাঁ। যুদ্ধের মাধ্যমে। আসুন। আমি সিরাজ নিয়ে বলছি না, কেননা সিরাজ একটা আলাদা পার্ট, যদি বলেন আপনারা তাহলে আমি বলবো। আচ্ছা, আলীবর্দী খাঁয়ের একটুখানি আমাদের ব্যাকগ্রাউন্ডটা বলুন। আচ্ছা। উনি কি মানে মুঘলদের থেকে এসেছেন? একদম, মুঘলদের, একদম। মানে ঔরঙ্গজেবের পাঠানো? ঔরঙ্গজেবের পাঠানো কেউ ছিলেন না আলীবর্দী খান। আলীবর্দী খান ছিলেন মোগল। হ্যাঁ, একটু রোদে আসুন না, ঠান্ডা দিকে। আলীবর্দী খান যে ছিলেন, আলীবর্দী খান ছিলেন মোগল সম্রাটদের বাবুর্চি, মানে রান্না বান্নার কাজ করতেন। তো সেই সময় যখন দেখলেন যে সরফরাজ খান, ইনি তো একটা বাচ্চা ছেলে, যখন এইভাবে সাম্রাজ্যটা চলছে, সাম্রাজ্য মানে বাংলা, বিহার, উড়িষ্যা। বাংলা, বিহার, উড়িষ্যা, বাংলা এখন আলাদা স্টেট, বিহার আলাদা রাজ্য, উড়িষ্যা আলাদা রাজ্য। এই যে পার্টিকুলারলি ভাবে একটা বাচ্চা ছেলের উপরে যখন দায়িত্বটা পড়লো, ইনি কিন্তু সামলাতে পারবেন না, স্বাভাবিক ব্যাপার। তখন এই চক্রান্ত করলো আলীবর্দী খাঁ, তখন ওইখান থেকে কিছু দলবল নিয়ে আসলো, সেনাবাহিনী কিছু জোগাড় করে গিরিয়ার প্রান্তরে চক্রান্ত করে 1741 খ্রিস্টাব্দে সেই যুদ্ধটা হয়, যেটা গিরিয়ার ময়দানে হয়েছিল। গিরিয়াটা কোথায়? গিরিয়াটা এই একটা জায়গার নাম অবশ্য, মানে পশ্চিমবঙ্গে? হ্যাঁ, হ্যাঁ। তো সেই গিরিয়ার প্রান্তরে ইনাকে নৃশংসভাবে হত্যা করা হয়। তো এই জায়গার নাম হচ্ছে রোশনাই বাগ। তো রোশনাই কথার অর্থ হচ্ছে আলোকিত, আর বাগ অর্থে বাগিচা বা বাগানকে বলা যায়। তো মোটামুটি 300 বছর আগে বা 200 বছর আগের পিরিয়ডে ব্রিটিশ আমলে যে সমস্ত কাজকর্মগুলো হয়েছে, বিল্ডিং প্রাসাদগুলো হয়েছে, সেইগুলো কিন্তু চুন সুরকি ডিমের কুসুম দিয়ে ক্রমশ করা হয়েছে, এবং ইটালিয়ান কারুকার্যের ছাপ আমরা পেয়ে থাকি। তো এই মসজিদ যেটা তৈরি হয়েছিল, এটা 1725 খ্রিস্টাব্দে আলীবর্দী খান, মানে সেকেন্ড নবাব করেছিলেন সুজা খান। তো তখনকার সময় এই ওপর থেকে নিচে পর্যন্ত টাঙানো হতো সামিয়ানা। সামিয়ানা বলতে যেটাকে চাদর বলে, মানে চাদর যেমন হয় ওটা ওপর থেকে নিচে টাঙানো থাকতো, কিন্তু ওই চাদরটা কেমন ছিল, সোনার আর চাঁদির মিশ্রণে ছিল, মানে প্রলেপ দেওয়া ছিল, তাই একটা যেমন চকচকে ভাব থাকতো, লাইটের একটা আগমন, দিনেও চকচক করতো। নবাব তো তাই এই জায়গার নবাব বাগান বাড়িটার নাম দিল রোশনাই বাগ, মানে রোশনায় আলোকিত হয়ে থাকতো। আর এখন যেটা দিয়ে আসলেন আপনারা, এইটা ছিল তখন পেছনের গেট।
এইটা ছিল ফ্রন্ট গেট, এটা দিয়ে উনি আসতেন। আর এই যে মন্দির, এটা তৈরি করেছিলেন ভাস্কর পণ্ডিত। এটা বর্গীদের নেতার নাম। সেই সময়তে এই বর্গীদের সাথে চুক্তি হয়েছিল যে করের ব্যাপারটা। তারপরে আলীবর্দী খাঁ যখন আসলেন এখানে, মানে ইনার ছেলেকে মারার পরে, তখন এই বর্গীকে হত্যা করলেন আলীবর্দী খাঁ। ও আলিবর্দী খাঁর হাতেই ভাস্কর পণ্ডিত হ্যাঁ, মারা মারা গেছে। যায়। আচ্ছা। আবার মানে উনি মানে মুর্শিদ কুলি খাড়া ছিল সুফিইজম। সুফিইজম পার্টটা হচ্ছে অ্যাকচুয়ালি যেমন হিন্দুইজম, মুসলিমিজম, সুফিইজমটা তেমন আলাদা একটা পার্ট। সুফিরা মনে করে কোথায় তুই খুঁজিস ভগবান, সে জেরে চৈতন্য একদম চৈতন্য দেবের কথা যেগুলো, সে জেরে তোরি মাঝে রয়, যে দেখ সে তোরি মাঝে রয়, সাজিয়া যোগী উদর বেশ খুঁজিস যারে পাহাড় জঙ্গলময়, সে জেরে তোরি মাঝে রয়। তো সুফিরা কাওয়ালি গানটা শুনতো। তো এই সুফিজম ইনারা ছিল, ইনাদের সাথে চুক্তি হয়েছিল, ইনারা মারামারি ধরাধরি কাউকে করেনি সরফরাজ পর্যন্ত। আলীবর্দী যখন ঢুকেছেন এখানে, তারপর থেকে মোটামুটি যুদ্ধগুলো মোটামুটি হয়েইছে, মানে ইতিহাস বলছে এগুলো। তো এই মারাঠার যে পণ্ডিত ছিল ভাস্কর পণ্ডিত, তাকেও কিন্তু হত্যা করেছিলেন ওই আলীবর্দী খান। এটা একলিঙ্গ শিব মন্দির আছে, মানে এটা আর্কোলজিক্যাল ডিপার্টমেন্ট, আমি প্রথমেই বললাম যে এগুলো টেক কেয়ার করে না সেইভাবে। দেখুন পাঁচিরটা ভেঙে পড়ে গেছে, বা পাঁচিরটা যদি একই গ্রাউন্ডের ভেতরে নেওয়া যায় তাহলে পুরোপুরি এখন অ্যাবান্ডেন্ট, মানে ওখানে টুরিস্টরাও না, কেউ যায় না। মানে একটা হয়ে আছে এগুলো, মানে মানুষকেই জানাতে হবে, মানুষকে, তবেই এগুলো যদি উন্নতি হয়। তো এই মন্দিরটা, এখানে পূজা অর্চনা হয়, কিন্তু এখনো হয়, এখানে লোকালিটির মানুষ যারা আছে তারা করেন। এবার ব্যাপার হচ্ছে সেই সময়তেও কিন্তু পূজা অর্চনা হতো, একদিকে নামাজ হতো। তাহলে ভারতবর্ষের যে সম্প্রীতি, সেটাও কিন্তু আমরা এখানে খুঁজে পাচ্ছি আগে থেকেই, যে এখানে কিন্তু ভারতবর্ষের সেই সম্প্রীতিটা ছিল। কেননা মুর্শিদ কুলি খাঁ যেহেতু সুফিজম ছিলেন, উনি কিন্তু তার পাহারাদার বা প্রহরীদের জন্য নির্দিষ্ট একটা মন্দির করে দিয়েছিলেন ওখানে, যে তোমরা পুজো করবে, যার যেটা ধর্ম, মানে সেকুলারিজম যেটা, সেটা নিজের একটা স্বাধীনতা সবসময় আমাদের ছিল, এটা আগাগোড়াই। ঠিক 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 একদম ঠিক। এটা দেখছেন খনন করার কেউ আছে, এটা অনেক পরে খনন করে দেখে যে এখানে আমাদের মানে ইতিহাস। ওই মন্দিরে কি ঠাকুর আছে? শিব ঠাকুর। শিবটা ওই যে উপরে দেখো, শিবলিঙ্গ ওই যে। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা, বলছি এইটা তাহলে প্রতিষ্ঠাতা করেছিলেন কি? এটা সুজাউদ্দিন। এখানে কি ছিল কালারিং করা সুজাউদ্দিন খানেরই তো সমাধি এটা। হ্যাঁ, এইটা সমাধি। ও সমাধি এইটা, আর এটা হচ্ছে মসজিদ। আচ্ছা আচ্ছা। এটা ছিল বাগান বাড়ি, আর বাড়ি যেটা ছিল সুজা খানের, সেটার নাম হচ্ছে ফারহাবাগ। তো ওনার কোথায় ছিল, মানে ওই তো রাজপ্রাসাদ? ফারহাবাগে। সেটা সেগুলো তো মানে ব্রিটিশরা যখন আসলো, ব্রিটিশদের সাথে তো বিশালভাবে শত্রুতা। তো ইনারা তো তখন নেই, ইনারা মারা গেছেন। মানে ইনার ছেলের সাথে আলীবর্দী যুদ্ধ হয়েছে, এটা আপনাকে ফলো করতে হবে। সরফরাজের সাথে যখন 41 খ্রিস্টাব্দে যুদ্ধ হয়, তারপরে আলীবর্দীর পরে হচ্ছে সিরাজ। এবার এই সিরাজের সাথে যখন চক্রান্তটা শুরু হয়, ব্রিটিশরা কিচ্ছু রাখেনি, সিরাজের বাড়ি পর্যন্ত ভেঙে দেওয়া হয়েছে। মুর্শিদাবাদে সিরাজের কিচ্ছু নেই, এবং পুরনো যত কিছু ছিল তারা গুড়িয়ে দিয়েছে, মানে ইংরেজরা সব গুড়িয়ে দিয়েছে। কেননা শুধু মন্দিরগুলোকে ভাঙেনি, শুধু মসজিদগুলোকে ভাঙেনি। কেন ভাঙেনি? এগুলো ধর্মীয় জায়গা, আমাদের নিজেদের কিছু ক্ষতি হতে পারে বলে। এবার কি হয়েছে, আমাদের বাংলায় যখন ইংরেজরা আছে, সেই সময় মাউন্ট ব্যাটেন এসে যখন ভাগ করবে, সেটা তো অনেক লাস্টে চলে গেল। কিন্তু তার আগে যে সমস্ত ইংরেজ যারা ছিলেন, তখন এই বাংলা থেকে তারা ধন সম্পদ নিয়ে গিয়ে ইংল্যান্ডের শিল্প বিপ্লব ঘটালো। প্রথম শিল্প বিপ্লব ইংল্যান্ডে তখন ঘটলো। স্যার, এইভাবেই কিন্তু বাংলার ধন সম্পদ লুট হয়েছে। We are leaving the place, and now we will once again have to cross the river, reach the bank of the Bhagirathi river, and we are going to go onto the launch. We have successfully crossed the river, and now we are going to see the Jahan Kosha Kaman. We have reached the place, and this is the history of Jahan Kosha gun. You can see. And this is the cannon. So this is the cannon.
of Murshid Quli Khan. Reached the Katra Masjid where the graveyard of Murshid Quli Khan is located. Having some coconut water, then we will enter. We are entering the masjid. কাঠা মসজিদ কাটো এটা আমাদের লোক সব ভিতরে আছে বাইরে কোনো আছে History you can read. সমাধি আছে এর মধ্যে মন্দির আমি আর যেমন দেখি তোমরা হিন্দিতে দেখে Katra Masjid is a mosque and the tomb of Murshid Quli Khan. It was built between the years of 1723 and 1724. So it is the largest mosque in the Indian subcontinent. This is the graveyard of Murshid Quli Khan. We are going to take some rest and eat our lunch. Then we will go to see the great Hajatwari. We have ate our lunch and now we are going to the Hajatwari. Reached Hajatwari, but unfortunately we can't take photos of the museum inside. So I will be not able to show you the images of the museum inside. So once again meet you while leaving Hajatwari. Bye bye. দেখুন সামনে একটা যে ডান দিকে একটা তাকান বিরাট বড় যে সাদা করে বিশাল বড় বাড়ি আপনারা দেখুন এই বাড়িতে প্রচুর জানলা কিন্তু দরজা খুব কম, 3টে মাত্র দরজা। এই বাড়িটা হচ্ছে ইমামবাড়া। এই ইমামবাড়া হচ্ছে ধর্মস্থান, মুসলিমদের ধর্মস্থান বা পবিত্রস্থান জায়গা। এই বাড়িটা শুধুমাত্র বছরে 10 দিনের জন্য খুলে দেওয়া হয় মহরমের সময়। যদি আপনারা যদি মহরম উৎসবে হাজারি বেড়াতে আসেন আপনারা সবাই এই বাড়িতে যেতে পারবেন। কি দেখবেন ওই যে ছাদের উপর সাদা একটা গম্বুজের চূড়া দেখা যাচ্ছে দেখুন স্যার, ওই গম্বুজের চূড়া ওই ঘরটা হচ্ছে মেন ঘর। ওই ঘরের মধ্যে রাখা আছে মুসলিম ভাইদের ধর্মের যে হাসান আর হোসেন সাহেবের নাম আপনারা শুনেছেন বা জানেন, তাদের হাতের পায়ের ছাপ, মাথার মুকুট, তলোয়ার ওই গম্বুজের ঘরের মধ্যে রাখা আছে। আপনারা কোথাও দেখতে চান মনে হয় শুনবে নাকি শুনবে না? আচ্ছা এগিয়ে তাড়াতাড়ি যেও না, একটু এদিকে এসো। হাঁটবে তো। হ্যাঁ এখন 5টা অবধি খোলা আছে, শান্তি করে দেবো, কোনো চিন্তা নেই। তো ইমামবাড়ি ভারতের মধ্যে সব থেকে লম্বাই বড়। আপনার ভারতবর্ষে প্রচুর ইমামবাড়ি আছে, সো উচ্চতা বেশি, এটা লম্বাই সব থেকে দীর্ঘতম, 207 মিটার লম্বা। এর মধ্যে টোটাল পুরো বিল্ডিংটা 320টা ঘর আছে। এই ইমামবাড়ি 1847 সালে মুর্শিদাবাদে তৈরি হয়েছিল। তৈরি করতে সময় লাগে মাত্র 6 মাস। এরা 6 মাসে 5000 মিস্ত্রি দিন রাত্রি কাজ করে তৈরি করে। তাই তৈরি করতে সেই আমলে খরচ হয়েছিল 7 লক্ষ স্বর্ণ মুদ্রা। আর যে নবাব তৈরি করেছেন তার নাম জেনে যান, উনি ছিলেন মির্জা ফরিদের নাম আরও শুনেছেন। তার 6তম বংশধর নবাব নাজিম এরাদুনজা এই বিশাল ইমামবাড়ি 1847 সালে নির্মাণ করেছিল। হ্যাঁ মির্জাপুরের 6তম বংশধর সিরাজদৌল্লার মৃত্যুর ঠিক 90 বছর পর ইমামবাড়িটা হয়েছে। 1847 আর 1757 হিসাব করুন, দেখুন 90 বছর 90 বছর পর এটা হয়েছে। তখন ব্রিটিশ আমল ছিল আর ইংরেজ আমল। আর স্যার আপনাদের বাঁ দিকে যে বিশাল আকার বিল্ডিং দেখুন, এরই নাম হাজারদুয়ারি, যেটা আপনারা দেখবার জন্য এসেছেন। এর মধ্যে টোটাল 1000 দরজা আছে, আসল আর নকল। আমি দেখাবো আসল নকল মিলে টোটাল 1000টা দরজা থাকার জন্যই নগরের নাম দিয়ে গেছিল হাজারদুয়ারি। এই হাজারদুয়ারি কিন্তু যেটা বলে হাজারদুয়ারি মুর্শিদাবাদে যে তৈরি হয়েছে, এতে কিন্তু কোনোদিন নবাবরা বসবাস করেনি। হ্যাঁ এটা নবাবদের ছিল আদালত বা কোর্ট। যেহেতু মুর্শিদাবাদ ছিল বাংলা বিহার উড়িষ্যার রাজধানী, সে 3টে রাজ্যের বিচার করার জন্যই এই হাজারদুয়ারি প্রাসাদ তৈরি হয়। এটা ছিল আদালত। এখন সরকার নেবার পর হাজারদুয়ারি হয়েছে মিউজিয়াম, সংগ্রহশালা, মিউজিয়াম প্যালেস। হ্যাঁ আচ্ছা এই হাজারদুয়ারিতে 18টা নবাবের আপনি ব্যবহৃত জিনিসপত্র দেখতে পাবেন এবং জানবেন যে কোনটা কার কী। এই হাজারদুয়ারি যখন মুর্শিদাবাদে তৈরি হয় সেই দিনটা ছিল 1829 সাল। 1829 সালে হাজারদুয়ারি তৈরি শুরু হয় এবং শেষ হয় 1837 সালে। সময় লাগে টোটাল 8 বছর। 8 বছর নবাবী আমলে ব্যয় হয়েছিল 16,50,000 স্বর্ণ মুদ্রা। 16,50,000 স্বর্ণ মুদ্রা। আর ইমামবাড়া কত বললেন? ইমামবাড়ি 7 লক্ষ স্বর্ণ মুদ্রা। স্যার একটু বলে দিই, এই হাজারদুয়ারি আপনি হাজারজন মুর্শিদাবাদে তৈরিতে দেখুন, হাজারদুয়ারির সামনের ফ্রন্টটা, এর সঙ্গে মিল পাবেন ক্যালকাটা মেডিকেল কলেজ, হ্যাঁ স্যার জিপিও, হ্যাঁ রাজভবন সামনের ফ্রন্টটা। এটা ইটালিয়ান গথিক আর্কিটেকচার তৈরি করা। তাই এটা যখন হাজারদুয়ারি তৈরি হন তখন পুরো ব্রিটিশ গভর্নর ছিলেন লর্ড উইলিয়াম বেন্টিং।
আর যে ইঞ্জিনিয়ার ছিলেন তার হচ্ছে কর্নেল ডানকন ম্যাকলার্ড। এই তাদেরকে সাথে নিয়ে নবাব নাজিম হুমায়ুন শাহ এই বিশাল হাজারদুয়ারি প্রাসাদ তৈরি করা হয়। হ্যাঁ, এটা ছিল আদালত বা কোর্ট, এখন কিন্তু মিউজিয়াম হয়ে গেছে। নবাব নাজিম হুমায়ুন শাহ উনি ছিলেন মির্জাফরের 5th জেনারেশন, মানে 5ম বংশ। হুমায়ুন যা হ্যাঁ, হুমায়ুন শাহ এটা হচ্ছে 5th জেনারেশন, হ্যাঁ, 6th মানে বাবা করেছে এটা, ছেলে করেছে। হ্যাঁ, আচ্ছা একটু আসলে ছাড় মানে স্যার এখানে আপনি যা যা দেখবেন না সবই তো ব্রিটিশদের আমলে। হ্যাঁ, তো পুরো ব্রিটিশ শাসন চলে এসেছিল। 1757 সালে সিরাজের সঙ্গে যে পলাশির যুদ্ধ হলো, যুদ্ধে সিরাজরা হেরে গেল না, তো মির্জাফর ইংরেজের সঙ্গে হাতে হাত মিলালো, বুঝলি তো। তোর মির্জাফরকে সিংহাসনে বসিয়ে দিল বলতো ব্রিটিশরা, যে তাকে দিয়ে রাজকাজ হতো, বলে পুতুল নবাব, কারণ তার কিছু করার ক্ষমতা নেই, ও পেনশন ভোগী বলে যেরকম। হ্যাঁ, আর সিরাজদৌল্লা ছিল একজন যিনি স্বাধীন, সে বলছে আমি দেশের জন্য যুদ্ধ করে মরে যাবো তাও শিকার, কিন্তু আমি দেশের জন্য মানে যুদ্ধ করবো, কিন্তু আমি দেশকে দেবো না, বুঝলি তো। এই জন্য সিরাজদৌল্লাকে সকলেই ভালোবাসে। যেমন সামনে একটা বিরাট বড় নবাবী আমলকার ঘড়িঘর, স্যার আপনারা দেখুন, ইতিহাস বলছে মুর্শিদাবাদে 1846 সালে ঘড়িঘরটা তৈরি হয়। সেই আমলে হাত ঘড়িগুলো আবিষ্কার ছিল না। 1846। হ্যাঁ, তাহলে এটার কত পরে? এটা ধরুন যে 1846 47 প্রায় 89 বছর আগে পরে হয়েছিল। কে জনিয়েছে করেছিল? এটা নবাব ফেরাদুন শাহ, যিনি ইমামবাড়িরা করেছিলেন, মির্জাফরের 6th জেনারেশন নবাব ফেরাদুন, উনি তার তৈরি করেছেন। হ্যাঁ, ঘড়ি প্লাস ইমামবাড়ি। তো বলতে এই ঘড়িটার ইতিহাসটা শুনে নেন। এই ঘড়িটা বছরে মাত্র 2বার করে দম দেওয়া হতো, আর এই ঘড়িটা সারা বছর চলতো এবং বাঁচতো। এখন আর চলে না। ব্রিটিশ যখন জানতে পারে যে ঘড়ির মধ্যে যত মেশিনপত্রগুলো বসানো আছে এবং কাঁটাগুলো আছে সব সোনার, ব্রিটিশরা যা আসতো সব খুলে নিয়ে চলে যায়। তো সেই থেকে ওটা অচল বন্ধকে ইংলিশে ক্লক টাওয়ার, বাংলায় ঘড়িঘর বলা হয়। উঁচু করে ঘড়ি বানানোর উদ্দেশ্য যে এর মধ্যে একটা বিরাট বড় কাঁসার ঘণ্টা সেটা এখনও ঝুলে আছে, যে ঘণ্টার ওজন প্রায় 3 কুইন্টাল। ওই ঘণ্টার জন্য বাজতো না, এর আওয়াজ প্রায় 7 মাইল দূর থেকে প্রজারা শুনতে পেত। এই জন্য সেই ঘড়িঘর, যে ইংলিশে ক্লক টাওয়ার, বাংলায় বলা হয় ঘড়িঘর। হ্যাঁ, আর মুর্শিদাবাদে আপনি বেড়াতে এসে, মুর্শিদাবাদে বেড়াতে এসে আপনি সব জায়গায় দেখছেন স্যার, কোথাও কোথাও সিরাজের আপনারা কিছু দেখতে পাচ্ছেন, যাদের যেখানে মির্জাফরের বংশধর। হ্যাঁ, এবার স্যার সিরাজের কী কী আছে দেখাবো, একটু আসুন স্যার, একটু দেখবেন বাবু দা। হ্যাঁ, যেমন স্যার সামনে একটা গোল সাদা মতো মসজিদ আপনারা দেখুন। হ্যাঁ, এটা একমাত্র সিরাজের ইতিহাস, এর নাম হচ্ছে মদিনা মসজিদ। ম্যাডাম এই ছায়াতে চলে আসুন। যেমন এই সাদা মতো মসজিদটার নাম হচ্ছে মদিনা মসজিদ। এই মদিনা সিরাজদৌল্লা বানিয়েছিল। কেন বলি, যে তখনকার আমলে যেসব প্রজারা মক্কা মদিনা গিয়ে হজ করে আসতে পারতেন না, তারা এখানে হজের কাজটা করতে পারতেন। এখনও হয়। এটা প্রতি সপ্তাহে একদিন করে খুলে যায় বৃহস্পতিবার, আর মহরমের 10 দিন খোলা থাকে। কী আছে এর মধ্যে? এর মধ্যে পবিত্র আসল মদিনার মাটি আছে, যেখানে হাসান আর হোসেন সাহেবের যেখানে সমাধি, সে ওখানকার মাটি নবাব আলীবর্দী খাঁ 1754 সালে এনে দিয়েছিলেন। হ্যাঁ, সে মাটি রাখা ছিল। সিরাজ বাংলার মসজিদে 1756 সালে বসলেন। সে পবিত্র মাটি সোনার জুতোকে নিয়ে গিয়ে মদিনা বানিয়ে তার মাঝখানে 4 ফিট গর্ত করে মাটিটা রেখে দেওয়া হলো, যে কাঁচ দিয়ে ঘিরে দেওয়া হলো। তাতে কী হলো, যেসব মানুষজন মক্কা বোধহয় এখন যেতে পারেন না, এখানে ধূপকাঠির মধ্যে জ্বালিয়ে সে মনের সংকটটা পূরণ করে। বুঝতো, এই হচ্ছে স্যার সিরাজের মদিনা মসজিদ। এই একটাই নিদর্শন। সাধারণ মানুষ যায় ওখানে? হ্যাঁ, সবাই যায়। বলে দিই, যার ইচ্ছা তো সে যেতে পারে। হ্যাঁ, একটু বলে দিয়ে মদিনা ছাড়া সিরাজে আর কি আছে, যদি আপনি কোথাও গঙ্গার ওপরে যান খোঁজবার, ওই সিরাজের একমাত্র কবর বা সমাধি দেখবেন। হ্যাঁ, তাছাড়া সিরাজের বহু কিছু সব ছিল, গঙ্গার উপরে হিরাজির পাশা ছিল, সব ছিল, তাকে ব্রিটিশরা ধ্বংস করে দিয়ে তো কিছু রাখেনি, শুধু একমাত্র ধর্মস্থান বলে নষ্ট করতে পারে। তাই সিরাজের ইতিহাস রয়ে গেছে, বুঝলেন তো। আসছে মানে মুর্শিদাবাদ হলে এটাই একমাত্র সিরাজের নিদর্শন। হ্যাঁ, নিদর্শন আপনি ওই জায়গায় চলে যাবেন কাটরা মসজিদ, দেখুন তবে মসজিদ গলি ঘর। এই জায়গায় চলে যাবেন মির্জাফরের বাড়ি, জগৎ সেটের বাড়ি দেখতে, জগৎ সেটের মতির সিরাজের মাসি ঘোষেরি বেগম। তোরা দুইজনে কত ফোন দিলি? আমি যেগুলো বলছি তুলছো তো, আমার কথা বল তুলছো। তো দেখুন সামনে একটা যে ছোট্ট কালো মতো কামান, যাকে বাংলায় বলে গাদা কামান, হিন্দি বলে সালামিত, কেন রাখা আছে? তখনকার আমার যে নবাবরা ঘোড়া আগে যে চেপে হাজাদের প্রাসাদ আসে, তো নবাবদেরকে কামানদের সম্মান দেওয়া হতো। কীভাবে কামান নবাব প্রবেশ করছে ঘোড়া গাড়িতে করে, সিপাহীরা এসে মুখের মধ্যে ভারত পুরে আগুন দিয়ে আকাশটা মানে আকাশ থেকে মুখটা তুলে গোলা ছে তোপও ধরে দিচ্ছে, গার্ড অফ অনার দেওয়া হয়। তখন এই তোপ ব্যবহার হতো, তবে এখন আর নবাবী আমল সে ব্যবহার হয় না। কামানটাতে 2টো চাকাও ছিল, সে চাকাগুলো আজ নেই, নষ্ট হয়েছে, কাঠের ছিল, তাই একে হিন্দিতে বলে সালামিত, বাংলায় গাদা কামান বলা হয়। এই কামান মুর্শিদাবাদে নিয়ে এসেছিল 1872 সালে। হ্যাঁ, যেরকম মুর্শিদাবাদে এসেছিল 1872 ব্রিটিশ আমলে, ইটালিয়ান শহর থেকে কামানগুলো আনা, বুঝলেন তো। মানে এটা যুদ্ধক্ষেত্রে ব্যবহার না স্যার, এটা আনা হয়েছিল তখনকার দিনে কামানের যুদ্ধের চিন্তা ভাবনা করে এনেছিল। যুদ্ধ তো স্যার হয়নি, সেই 17 শেষ যুদ্ধ ধরুন, তারপরে হয়নি।
তারপরে এই কামানটা আনার পরে ব্যবহার হয়নি, এইভাবে নবাবদেরকে সম্মান করতো, ব্রিটিশ ইংরেজদেরকে সম্মান করা এখানেই হতো। ছিল প্রথম থেকে, এখানেই ছিল। না, প্রথম যখন আনা হয়েছিল, আনার পর থেকে এখানে ছিল, বুঝলেন তো। যেহেতু 1837 সালে হাজার দুই তৈরি হলো, হ্যাঁ, আর 1872 সালে তার মানে এখানে ছিল, বুঝলেন তো। দেখুন, আমরা মুর্শিদাবাদে বেড়াতে আসার সময় শুনেছি যে আমরা হাজারদুতে বেড়া থেকে দেখে আসবো এক বিশাল আকার কামান আছে, হ্যাঁ, সেই কামানটা একটু দেখুন। ওই দেখুন বিরাট বড় ঝাউ গাছের একটা কামান শুয়ে রাখা আছে, দেখুন, দেখেছেন? ওই যে কামানটা ঝাউ গাছের নিচে দেখুন, এই কামানটা হচ্ছে বাচ্চা বলি কামান। ভালো করে শুনুন, বাচ্চা বলি কেন? এই কামান আজ থেকে প্রায় 200 বছর আগে পাশে একটা নদী বা গঙ্গা বয়ে আছে, আমি আপনাকে দেখাবো। সে গঙ্গা নদী থেকে নবাবরা কামানটাকে পেয়েছে, পাওয়ার পর না আসল নকল জাহাজ কামানটাকে একবার মতো ছাড়া হয়েছে। যখন ছাড়া হচ্ছে, এই কামানের মুখ দিয়ে 18 কেজি বার্ত জন আগুন দেয়, কামান থেকে বিকট আওয়াজ নিয়ে গোলা ছিটকে উঠছে, ভয়ঙ্কর আওয়াজ, যার ফলে আশপাশ গ্রামগঞ্জে যত মা বোন দিদিরা সে আমার ছেলে গর্ভপাত হয়ে যায়। নবাব ভয় পেয়ে সিল করে বন্ধ করে নাম দিয়ে যায় বাচ্চা বলি কামান, বুঝতেছেন? এই কামানটা ওজন হচ্ছে 6 টন, সঙ্গে লোহার তৈরি করা। এই কামানটা পাশের ভাগীরথী গঙ্গা থেকে পাওয়া যায়। অনেকে প্রশ্ন করে যে নবাবী আমলে এই কামানটা যে এখানে পাওয়া গেল, কীভাবে এলো? জেনে রাখুন, আজ থেকে প্রায় 400 বছর আগে মোগলদের সেনাপতির নাম ছিল মীর জুমলা, আসামকে জয় করে এরকম বড় বড় কামান গোলা বারুদ এই নদী পথে বা গঙ্গা পথে নিয়ে যাচ্ছিল। কোনো কারণে কামানটা, হ্যাঁ, তো বলে দিই যে গঙ্গা থেকে যখন এই গঙ্গাতে যখন নৌকা করে নিয়ে আসা হচ্ছে, তখন কোনো কারণবশত কামানটা নৌকা থেকে জলে পড়ে যায়। তারা অনেক তোলার চেষ্টা করে, তুলতে পারে, তোলার ব্যবস্থা ছিল না, তুলতে না পারে তারা কামান ফেলে রেখে চলে যায়। হাজারি প্রাসাদের বছর 200 বছর, তো 200 বছর আগে হাজারি প্রথম তৈরি হবে, নদী থেকে সাদা বাড়ি তুলতে গিয়ে কামানটা পাওয়া যায়। তারপর তার ইতিহাস শুরু হয়, নাম দেয় বাচ্চা বলি কামান। হ্যাঁ, তারপরে পাওয়ার পরে ওটা নিয়ে এসে এখানে রাখা হয়। হ্যাঁ, দিয়ে ওটা তো ব্যবহারের ঘটনার পর ওই কামানটাকে নিয়ে এসে এখানে বেদির মধ্যে সাজিয়ে রেখে দিল, বুঝলি তো। তাই রাখা আছে, বলছে আছে। খারাপ পেয়েছে আমার বাজে লেগেছে, আমি কিছু আসলে ম্যাডাম কথাটা গিয়ে দেবেন তো, ওই মানে ওই যে মেয়েটা লাল জামা পরে আছে না, ও বলেছে ওয়েস্ট বেঙ্গল একটা জঙ্গল, ওয়েস্ট বেঙ্গলটা পুরো জঙ্গল, তাই ভদ্রগুলো কাজ রয়েছে। আমি ওয়েস্ট বেঙ্গল এখানে বসবাস করে ওয়েস্ট বেঙ্গল জঙ্গল, তাই বলছি ওই ধরে। বাবু এখানে দাঁড়া, এবার সিরাজের সম্বন্ধে বলবো। হ্যাঁ, তো শুনবো। পার্টি পলিসির ব্যাপারে বিভিন্ন কথাতে লোকের মনে হচ্ছে সব ওয়েস্ট বেঙ্গলের ব্যাপার নিয়ে অনেক কিছু বাজে মন্তব্য চলেছে। ভিডিও বন্ধ করে করে করলো একটা একটা করে। স্যার, এবার একটু এগিয়ে থাকেন, ম্যাটার দিকে তোলা আছে। দেখুন সামনে যেটা বিরাট বড় নদী বা গঙ্গা বলছে, আপনারা সবাই মিলে দেখুন, এর নাম হচ্ছে ভাগীরথী গঙ্গা। ভালো করে সবাই শুনুন। এই গঙ্গাতে সিরাজ যখন পলাশিতে যুদ্ধ করেন 1757 সালে, যুদ্ধে সিরাজ পরাজিত হয়ে তার একমাত্র বেগমের নাম হচ্ছে লুৎফা নেসা বেগম, নাম আপনারা সবাই শুনেছেন। তাকে সিরাজরা সবার চোখের আলো চুপ করে নৌকা করে এই গঙ্গা পর্যন্ত হামেশার জন্য মুসলমান চলে যাচ্ছিলেন। কিন্তু এখান থেকে প্রায় 25 কিলোমিটার দূর সেই জায়গাটা হচ্ছে ভগবানগোলা। নবাব সাহেবের নৌকোতে নামছে, সিরাজের পায়ে ছিল সোনার নাগরা জুতো, সেই জুতো থেকে সিরাজকে চিনিয়ে বা ধরিয়ে দিয়েছিল একজন জানা হচ্ছে দানসা ফকির। সে সামান্য একটা পয়সা সিরাজকে ধরে যায়। এই সে গঙ্গা এখনও বয়ে চলেছে, যার নাম ভাগীরথী গঙ্গা। আর আপনাদের সামনে মুর্শিদাবাদে বেড়াতে এসে যখন শুনতে পাচ্ছেন যে হাজারদুই সিরাজের মৃত্যুর প্রায় 72 কিংবা 80 বছর পর তৈরি হয়েছে, তখন অনেকে প্রশ্ন করছে সিরাজের তার বাড়ি কোথায়, সিরাজ কোথায় থাকতো। আর সিরাজ ছিল বাংলার মেন নবাব, বুঝলেন তো। সেই জায়গা আপনারা সবাই মিলে দেখুন, একদম সোজা সাহেব গঙ্গার উপর দেখুন তাকান, একটা ঝাঁকড়া বটগাছ দেখাচ্ছে, দেখেছেন? ওই ঝাঁকড়া বটগাছ থেকে শুরু করে ডান দিকে যতটা এরিয়া আপনি দেখতে পাচ্ছেন, ওইখানে ছিল সিরাজের বাড়ি, নাম ছিল হীরা ঝিল প্রাসাদ। সেই হীরাঝিল প্রাসাদ আজ নেই, যাকে ব্রিটিশরা কামান দিয়ে ধ্বংস করে তার ইতিহাসে লিখে দিয়ে গেছে যে সিরাজের প্রাসাদ নদীতে ডুবে গেছে, ডুবেনি, তাকে ধ্বংস করে দেওয়া হয়েছে।
ওই ওখানে ছিল সিরাজের প্রাসাদ, নাম ছিল হিরাজির প্রাসাদ। হ্যাঁ, আচ্ছা, তার মানে প্রাসাদটা নদীর ওপরে ছিল। ও গঙ্গার উপরে, গঙ্গার সিরাজের না উপরে ছিল। সমাধি দেখবেন গঙ্গার উপরে, আমাদের প্যালেসও ছিল গঙ্গার উপরে। হ্যাঁ, তাহলে সিরাজের এইখানে তখন বিরাট এরিয়া, প্রায় 900 বিঘার এলাকা নিয়ে একটা ময়দান মাঠটা ছিল, বুঝলেন তো, তখন কিছু ছিল না এখানে। তারপর মদিনা মসজিদা বানালো, বুঝলেন তো। আচ্ছা, তার আগে ওইখানে যে ওই মসজিদটা দেখতে, ওটা বানিয়েছিলেন নবাব আলীবর্দী খাঁ 1749 সালে, বুঝলেন তো, এটা বানিয়েছিলেন। আর এটা 1756 সালে সিরাজ তৈরি করেন। আলীবর্দী খাঁ কবে মারা গেছিলেন? সিরাজদৌল্লা 1740 সালে। 1740। হ্যাঁ, মানে পলাশির যুদ্ধের ওই 17 বছর। না, হ্যাঁ, 57। হ্যাঁ, না ভুল বলছি, 1740-এ খোশবাগ নির্মাণ করেছিলেন, আর 1756 সালে উনি মারা যান, মানে 56 সাল আগে। তারপরে সিরাজ নবাব হলো, বুঝলেন তো, 1755 শেষের দিকে। ও, 1755 শেষের দিকে মারা যাওয়ার পর নবাব সিরাজদৌল্লা আপনার মানে তো নবাব হয়ে বসে, গদিতে বসে, বুঝলেন তো। আলীবর্দী খাঁর পরে তো সিরাজ নবাব হয়েছিল, বুঝলেন তো। আর 1740 সালে আলীবর্দী খাঁ খোশবাগ তৈরি করেছিলেন, যেখানে তাদের পুরো পরিবারের কবর আছে, বুঝলেন তো। আচ্ছা আচ্ছা, সামনেটা কী সুন্দর হলুদ রঙের মসজিদ দেখুন। এটা যে নবাব যখন সিরাজের 18 বছর বয়স, তখন নবাব সিরাজদার তার দাদুর নাম ছিল নবাব আলীবর্দী খাঁ, তার সাথে কখনো করে ঘোড়ায় চেপে এই মধ্যে নামাজ পড়তে আসতেন, যে মসজিদকে বাংলায় বলে হলুদ মসজিদ আর হিন্দিতে বলে জেহারত মসজিদ। বুঝতে পেরেছেন? জারাত মসজিদ। আচ্ছা, আর আপনি ভারতবর্ষের সব জায়গায় ঘুরে না, কোথাও আপনি হলুদ কালারের মসজিদ দেখতে পাবেন না, সব সাদা হয়। এদের হলুদ কালার কেন, এটার ইতিহাস আছে। সিরাজদৌল্লাকে তার দাদু এত বেশি ভালোবাসতো, যেন মসজিদটা তৈরি করো না, তো সিরাজও তার দাদুকে বলেছিল যে দাদু এই মসজিদটা করে দেওয়া হলুদ রঙ। হলুদ তো রঙ হয় না, তাহলে আমি নমাজই পড়বো না। তো তার ভালোবাসা আবদারের জন্য তার কথা মতো হলুদ মসজিদটা করা হয়। নামাজ পড়া হতো। হ্যাঁ, মানে না, যখন এটা তৈরি করো তো নবাব সিরাজের নমাজ পড়তে এসে তো রঙ হয়নি, তো দাদু বলছে দাদু মসজিদটা রঙ করনি কেন, বলছে কালকেই রঙ করে দেবো, লোক দিয়ে রঙ করে দেবো। বলছে তাহলে করলে রঙ করালে হলুদ কালার করে। তার সিরাজে তো খুব অল্প বয়স, তো রঙিন চশমা চোখে, বলুন তো, দাদুর কাছে আবদার। হ্যাঁ, তাহলে জেহারাত করা তো, তাই বললো জেহারাত মানে হলুদ কালার। তো কোথাও বলছে না না, এটা তো হবে না, মসজিদে হলুদ হয় না। বলে না করলে আমি নমাজই পড়বো না, তুই মসজিদটা ফালতু বানাবো। তো নাতির আবদারের জন্য হলুদ কালার করে। এই হচ্ছে হাজারদুয়ারির আসল দরজা। এই পাশে দেখুন নকল দরজা, নকল দরজা চুন সুরকিতে তৈরি করে, হ্যাঁ ভালো করে শুনে নিন। আর আসল হচ্ছে কাঠের তৈরি করে। এই কাঠের দরজা পুরো হাজারদের বিল্ডিং আছে, টোটাল দরজা আছে 900টা আসল দরজা, আর নকল আছে 100টা। এই 900 আর 100কে মিলে হচ্ছে 1000টায় 1000 দরজা। এই দরজা নবাবরা বানিয়েছিলেন 70 থেকে ধোকা দেওয়ার জন্য। তাদের একটা আসল, আবার নকল, আবার আসল, আবার নকল, আবার আসল। হ্যাঁ, এইবার কিন্তু ক্যামেরা অফ রাখতে হবে। We have left Hajatwari and we are going to Motijil Park where light and sound is held. We have reached Motijil Park and now we are going to book our tickets for the light and sound show. We have booked our ticket for the light and sound show and after 10 minutes we will be allowed to enter and see the show. So I will meet you once again after leaving from the show hall. Bye bye. The light and sound show has ended and that's the end of our tour for day 2. Bye bye. This is day 3 and today we don't have many monuments to see but some. So let's start our journey. So first we are going to Kashim Bazar Rajbari. Guys, we have reached Kashim Bazar Rajbari and you can see the palace, but but there is a museum inside the palace, but unfortunately it is restricted to take pictures out there, so I am unable to show you the images of the museum. And to see the museum, a guide will take you and the ticket is 30 rupees.
now we are leaving Kashim Bazar Rajbari, and now we will go to Polashi. We have reached Polashi, and here there are some monuments and the battlefield of Polashi. A statue of Sirajuddaulah, and this is a small monument. So this place, so this is the battleground. You can see the whole place is the battleground. Here the battle between Sirajuddaulah and Lord Clive was held. This is the monument. ভাস্কর মীর মদন বাহাদুর আলী খান মাঝেরটা মীর মদন নওয়াজ সিং হাজারি মনে হয় তখন সমাধি হয়। আমার তো সিরাজ আসে ওখান থেকে জানতে পেরেই পালিয়েছে Guys, this is the end of day 3 and also the end of this video. So see you in the next video. Till then, bye bye. Thanks for watching. Please like, subscribe